হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে আজকে পাস্তা বানিয়েছিলাম আর এর মধ্যে এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসও অ্যাড করে দিয়েছি। মেয়ে ভালোবাসে পাস্তা আর মেয়ের বাবা ভালোবাসে নুডলস, এই জন্য দুটো একসাথেই করে নিয়েছিলাম। পরে বাটিতে তুলে দেবার সময় আলাদা আলাদা করে দিয়েছি। আর আজকে সকালে চা করিনি, লেবু শরবত দিয়ে দিনটা শুরু করেছিলাম। পরে 10টার দিকে চা বিস্কুট খাওয়া হয়েছিল, সেগুলো আর কি ভিডিও করিনি। এরপর দুপুরে খুবই হালকা পাতলা আয়োজন ছিল আজকে। গতকালকে যেহেতু অনেক মাংস টাংস রান্না করেছি, তো যেগুলো ঝোল জাতীয় মাংস ছিল সেগুলো আমি ডিপে রেখে দিয়েছি। আপাতত খাবো না, আস্তে আস্তে খাওয়া যাবে যখন আমার যেদিনকে রান্না করার সময় সুযোগ হবে না। এই সপ্তাহটা তো অফিস শুরু হয়ে যাবে, এই কারণে ভাবলাম যে ওগুলো রিজার্ভ থাক। আর ভাজা মাংস আলাদা করে রাখা আছে, ওটা রাতের দিকে হয়তো গরম করে নিব। এবেলা একদম সিম্পলই থাকলো। এরপর বিকালে চলে গিয়েছিলাম পিঠা বানাতে। এখানে 1 কাপ মতো রুটি খাওয়ার যে আটা বা ময়দা সেইটা ব্যবহার করেছি, সাথে 2টো ডিম, 1 কাপ মতো কুসুম গরম পানি, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে জিরা পাউডার, সামান্য পরিমাণে বেকিং পাউডার আর পরিমাণ মতো চিনি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে ডুবো তেলে পিঠার মতো করে ভেজে নিয়েছি। আমি তো পিঠা টিঠা তেমন একটা বানাতে পারি না। পিঠা বলতে কি, রান্নাবান্না কোনো কিছুই আমি কিন্তু মার কাছ থেকে শিখতে পারিনি। আমার যখন 2-3 বছর বয়স হবে তখন থেকে মনে হয় 13-14 বছর বয়স অবধি আম্মু আমাদেরকে বাসাতে রেখে অফিসে চলে যেত। আর যেহেতু সে অফিসে চলে যেত সকাল 9টার আগে, এজন্য সে একদম ভোর থাকতে অন্ধকার রাতে উঠে কিন্তু সমস্ত রান্নাবান্না এবং সংসারের কাজগুলো কমপ্লিট করে নিত। এরপরে গোসল টোসল সেরে একদম অফিসে চলে যেত। আর দুপুরবেলা একবার আসতো লাঞ্চ আওয়ারে, এরপরে ঘুরে আবার অফিসে যেত আর বিকালবেলা ফিরে আসতো। তাই একদম শৈশবটা কেটেই গেছে আমার তালাবদ্ধ একটা ফ্ল্যাটে। আমার সাথে আমার ছোট বোন তখন ছিল, আমরা পিটাপিটি 2টো বোন ওই সময়ে একসাথেই থাকতাম। এরপরে তো আবার 3 নম্বর বোন হলো, মানে যেটা এখন প্রবাসে রয়েছে। তখন দেখা যেত যে 3 বোনই লক করা অবস্থায় থাকতাম। তারপর তো আস্তে আস্তে একটু বড়ই হয়ে গেলাম, যখন আমরা 9-10-এ উঠে গেলাম তখন আর বাসাতে এভাবে তালা দিয়ে রেখে যেত না। আমরাই ভেতর থেকে দরজা বন্ধ করে থাকতাম, কিন্তু বাইরে তো বের হতে পারতাম না। আর আম্মু তো রান্না করতো সেই অন্ধকার থাকতে ভোরবেলা উঠে, এরপর ফিরে আসতো বিকালে। এরপর রাতের দিকে সে যখন আবার রান্নাঘরে টুকটাক কাজ করতো, সেই সময় আমরা থাকতাম পড়ার টেবিলে। এই কারণে আম্মুর কাছ থেকে আমাদের না কোনো কিছু শেখার সুযোগই হয়নি। এরপর তো ইন্টার পাস, তারপর পরে বিয়ে হয়ে গেল। স্টুডেন্ট থাকতে থাকতেই আমার বিয়ে হয়ে যায়, যার জন্যে আমি আসলে রান্নাবান্নার দিকে একেবারেই কিছু মন দিতে পারিনি। পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু বিভিন্নভাবে শেখা। আর যখন বিয়ে হয় তখন তো ইউটিউবের এত প্রচলন এই উপমহাদেশে ছিল না, তখন ইউরোপ অস্ট্রেলিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল ইউটিউব। পরবর্তীতে 16-17 সালের দিকে এসে এতটা জনপ্রিয় হয়ে যায় আমাদের মধ্যে। আর আমরা তখনও দর্শক ছিলাম, এখন তো প্রায় সবাই বলতে গেলে ক্রিয়েটর। তবে ইউটিউবের অবদান কিন্তু সত্যিই আমাদের সাংসারিক জীবনে যথেষ্টই রয়েছে। আমরা যে কোনো সমস্যায় পড়লে ইউটিউবেই আগে সার্চ দেই, তার একটা কারণও আছে। মা, খালা যার কথাই বলো না কেন, তাদেরকে কতবার ফোন করে আর বিরক্ত করবে বলো। আর ইউটিউবে ডাইরেক্ট একটা জিনিস দেখাচ্ছে এবং দেখতে দেখতে প্র্যাকটিক্যালি কাজটা করাও হয়ে যায়, শেখাও হয়ে যায়। এগুলো ভাজতে ভাজতে তেল তো কমে গিয়েছিল, আর শেষের দিকে আমি কোনো তেল দেইনি, অল্প তেলেই বাকি পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। লাস্ট পিঠাটা ভাজার সময় একবারেই তেল শুষে নিয়েছে, আর কোনো তেল ছিল না। পরে আমি তৈলাক্ত কড়াইটার মধ্যে কিছুটা সুজি ভেজে নিয়ে হালুয়া বানিয়ে রাখলাম। ভাবলাম যে আগামীকাল সকালে ব্রেকফাস্টে কয়েকটা রুটি বানালে হয়ে যাবে, তেমন ঝামেলা থাকবে না। আর তারপরে সারাটা দিন আমার বাবুরও একটা ব্যবস্থা হওয়া থাকলো। ও তো সারাদিনে সেভাবে ভাত খায় না, ঘুরে ফিরে এটা সেটা নাস্তা ওর লাগেই। আর আমরাও তো সবাই এখন বাসায়, বাইরের খাবার একেবারেই আনা হচ্ছে না অনেক দিন থেকে। এই জন্য বাসায় কিছু ব্যবস্থা না থাকলে একটু সমস্যা হয়ে যায়। তো রাত্রিবেলায় হয়ে গেল, এই সন্ধ্যার দিকে পিঠা টিঠা বানালাম, চাটা খাওয়া হলো। আর সুজির বরফিটা ফ্রিজে একটু ঠান্ডা হতে দিয়েছি। এরপর দেখছি আকাশটা টুকটুকে লাল হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। আবার মনে হচ্ছিল যে রাজপথের সমস্ত রক্তগুলো বাষ্প হয়ে বুঝি আকাশে গিয়ে মেঘের এমন লাল রং হলো। আসলে এতটা আতঙ্ক আমাদের মনের মধ্যে নিয়ে এখন বাস করতে হচ্ছে, কি বলি বলো তোমাদের। আমার হাজব্যান্ড যদিও কদিন থেকে অফিসে যাচ্ছে, আমি এখনও বের হইনি। ও আমাকে মানা করছে যে বাইরে যাওয়ার দরকার নেই, বাচ্চা নিয়ে এখন মুভ করাটাই ভীষণ সমস্যা হতে পারে। তাছাড়া মেয়েদেরও বাইরে যাওয়াটা আর একদম নিরাপদ নেই, কারণ আমাদের যে জেলখানা হাজত সেইখানটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে 800-র বেশি আসামি পালিয়ে গেছে, 2-1জন ধরাও পড়েছে। আবার প্রচুর অস্ত্রশস্ত্রও লুটপাট হয়েছে। এখন এই আসামিরা যাবে কোথায়, করবে কি? এরা তো 18 কোটি জনগণের মধ্যে মিলেমিশে গেছে। এরপরে দেখা যাবে যে এরা লুটপাট, ডাকাতি, চুরি কিছু না কিছু করে তো এদের জীবিকা নির্বাহ করতেই চাইবে।
এই পরিস্থিতিতে না মেয়েদের বাইরে থাকা নিরাপদ না ছেলেদের, তার উপরে আমাদের যে কোচিং সেন্টার, স্কুল, প্রাইভেট টিউশন যেগুলো বাচ্চাদের, সেই সব জায়গায়ও ওদেরকে একা ছাড়া যাবে না। তো দেখা যাবে একজন হাউসওয়াইফ মা ওদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, বা সন্ধ্যার পরে সেই যে আগের মতো নিয়ে গিয়ে নিয়ে ফিরবে, কোনো নিশ্চয়তা নেই কিন্তু যে সুস্থ অবস্থায় তারা ফিরতে পারবে। তাই এখন না হাউসওয়াইফ না কর্মজীবী মহিলা, আমরা কেউই বোধহয় খুব একটা নিরাপদ নেই। একটা আতঙ্ক নিয়েই আমাদেরকে এখন থেকে জীবনের বাকি সময়গুলো কাটাতে হবে, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে এই অপরাধীগুলো ধরা পড়ে। আর আদৌ ধরা পড়বে কি না, আর ওরা তো তবু চিহ্নিত আসামি, তাই আমরা এত কথা বলছি। কিন্তু এভাবে কত না কত আসামি যে আমাদের সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে, অপরাধ যখন ঘটে তখন চিহ্নিত হয়, তখন ধরা পড়ে। অনেকগুলো কারাগার রয়েছে আমাদের দেশে, তার মধ্যে একটা কারাগার পুড়েছে আর কি। তার মধ্যে থেকে যে পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয়েছে না আমাদের জন্য, সেটাই সবচেয়ে বড় দুঃসংবাদের কারণ। একজন নিরস্ত্র অপরাধীর সাথে তো পেরে ওঠা সম্ভব, সাধারণ মানুষের পক্ষে সশস্ত্র একজন আসামির সঙ্গে কুলিয়ে ওঠাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। এ পর্যন্তই রাখছি বন্ধুরা আজকে। ভালো থেকো সবাই, টাটা।